রাজ্য রুমনা আশফির দিকে তাকিয়ে বুঝবার চেষ্টা করলো অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। রুমনা হালকা মাথা নাড়িয়ে বোঝালো সে তো কিছুই জানে না। নার্সের সাথে কথা শেষ করে এনি বলে উঠল, আসলে এই যুগে ভূত প্রেত জিনের বাসা এসব কিছুই হয় না স্যার। আমরা আপনার বাসায় সিসিটিভি ফুটেজ চেক করব, তখনই আসল কার্ডফিট বেরিয়ে আসবে। এর এই কথা কর্ণপাত হতেই রেগে গেলেন বেনজির। সামান্য গলার আওয়াজ জড়িয়ে বলে উঠলেন, তোমাদের কি মনে হয় আমি ইয়ার্কি করছি তোমাদের সাথে? জলজান্ত একটা লোক আমার ঘরে এসে আমাকে মেরে যাবে আর আমি কিছুই টের পাবো না? শোনো মেয়েরা, আমার শরীরে একটা মাছি বসা আগেও আমি বুঝতে পেরে যাই আমার শরীরে কোন জায়গায় মাছিটা বসবে। আর আমার হাত ভেঙেছে, আঙুল ভেঙেছে, নাকে আঘাত করেছে, আর আমি কিছুটি টের পাইনি। শুধু তাই নয়, তোমাদের ম্যাডাম আমার সাথেই শুয়েছিল, সেও কিচ্ছু টের পায়নি। রাজ্য তখন ভ্রুকুচকে অবাকের স্বরে বলে উঠল, আপনি কি তার চেহারা দেখেছেন স্যার? রাজ্যের ওপর মেজাজে তিরিক্ষি পারদ চটিয়ে বেনজির বলে উঠল, তোমাকে আমি কেন দেখতে পাই না কেন? তুমি বেশি প্রশ্ন করো এই জন্য। তবুও যেহেতু প্রশ্ন করেছ উত্তর দিচ্ছি। বলে বেনজির তার স্ত্রীকে হাতের ইশারা দিলেন তাকে আলছোয়া করতে। রুমানা বেডের হুইল ঘুরিয়ে মাথার দিকটা সামান্য উঁচু করলেন। ধীরে হেলান দিলেন বেনজির। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে বলে উঠলেন, আমি তাকে দেখেছি। সে আমাদের সকলের চাইতে অনেক লম্বা, পুরো সিলিং ছুঁয়েছিল। সাদা পাঞ্জাবি পরেছিল, ইয়া লম্বা দাড়ি, আর কি ভয়ানক কণ্ঠ তার। বলেই ভয়ে শিউরে উঠলেন বেনজির। রুমানা তার গায়ে হাত বুলিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। এনি গ্লাসে সামান্য পানি এগিয়ে দিল বেনজির দিকে। তারপর এনি বলে উঠল, স্যার পানি খেয়ে নিন স্যার, ভালো লাগবে। বেনজির আসবিও ঢকঢক করে পানি খেয়ে আবারও বলে উঠল, সে আমার দিকে একটা সুগন্ধিযুক্ত রুমাল এগিয়ে দিতেই আমি তার রাজ্যে চলে গেলাম। সে আমাকে অনেক হুঙ্কার দিয়ে হুমকি ধামকি দিয়েছেন, তবে সেগুলো আবার কাউকে বলতেও নিষেধ করেছে। তবুও তোমাদের প্রশ্নের কারণে আমাকে মুখ খুলতে হলো। আর একটা প্রশ্ন করলে আমি তোমাদের দুজনকেই ক্রস ফায়ার করব। এখন তোমাদের কাউকেই দেখতে ইচ্ছে করছে না। এখন তোমরা ডিউটিতে যাও, আমি ঘুমাবো। আমার কিচ্ছু ভালো লাগছে না। এনি আর রাজ্য রুমানার দিকে অসহায় নজরে তাকাতেই রুমানা নিরুপায় হয়ে বসে রইল। আর কোনো বাক্য বিনিময় না করে কেবিন থেকে বেরিয়ে এলো রাজ্য আর এনি। বাইরে বের হতেই হো হো করে হেসে উঠল এনি। হাসতে হাসতেই এনি বলে উঠল, আজ যাই বলিস, যে করেছে এই কাজ বেশ করেছে। খুব বার বেড়েছিল না, একদম উচিত শিক্ষা হয়েছে। এনির হাসি দেখে অবাক হয়ে এনির পানে তাকিয়ে রইল রাজ্য। এনিকে কোনো মতে থামিয়ে ধীরে কণ্ঠে বলে উঠল রাজ্য, আরে আরে আস্তে হাস, চারপাশে অনেক রুগী আছে। আর কারো বিপদে কেউ এভাবে হাসে? ওনার চেহারা দেখেছিস, ভয়ে কেমন করে ছিটিয়ে রয়েছে। রাজ্যের কথাতে পাত্তা না দিয়ে এনি বলে উঠল, হ্যাঁ আরে বাদ দে তো, চল আজ তাড়াতাড়ি বাসায় ফিরবো। লাস্ট কবে যে দিনের বেলা ঘুমিয়েছি সেটাই মনে নেই। আজ বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেব। আহ, কতদিন যে পর আরাম পেতে যাচ্ছি। আমার মনে হচ্ছে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস যুবরাজ। যত যাই হোক, একজন সোয়াট কমান্ডারকে এভাবে তোর মারা ঠিক হয়নি। কথাগুলো বলেই রাদাপ ল্যাপটপে নিজের কাজে ডুব দিল। সিগারেটের সুপ টান দিয়ে যুবরাজ শূন্যে ধোঁয়া উড়িয়ে হালকা হাসল। তারপর বলতে লাগলো, মেয়েটির জন্য আমি হাজারবার বিপদে পড়তে রাজি আছি, তবুও সে খুশি থাকুক, এটাই আমার চাওয়া থাকবে সবসময়। রাদাপ তখন ল্যাপটপে কাজ করতে করতেই বলে উঠল, একবার যদি ওই কমান্ডার তোর পরিচয় জানতে পারে, কোথায় লটকে যে পেটাবে, একবারও ভাবতে পারিস? রাদাপের এমন বদলের মতো কথায় হা হা করে হেসে উঠল যুবরাজ। দুটো সিগারেটটা শেষ করে একটাতে জ্বলন্ত ফিল্টার ফেলে ফোঁস করে দম ছাড়ল যুবরাজ। তারপর বলতে লাগলো, এই যুবরাজ কোনোদিনও কাঁচা কাজ করেনি ব্রো। বেনজির আসবে কেন? পুরো টিম 100 বছর তপস্যা করেও আমার টিকিরও নাগাল পাবে না। কনুই দিয়ে হাঁটু ভর করে রেখে দু হাতে আজলায় নিজের মুখ ধরে জিজ্ঞাসু দৃষ্টিতে যুবরাজের দিকে তাকিয়ে রইল রাদাপ। যেটা আমি খুব ভালোভাবেই করতে জানি, বলেই আবার হো হো শব্দ করে হেসে উঠল যুবরাজ। রাদাপ অবাক হয়ে বলে উঠল, তুই বেনজিরকে হিপ্নোটাইজ করেছিস? যুবরাজও তখন মাথা নাড়িয়ে সাই জানিয়ে বলে উঠল, হ্যাঁ, শুধু হিপ্নোটাইজ না, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে মোটমোট করে আঙুল হাত ভেঙে জোরসে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিয়েছি। কিছুটি টের পায়নি বেচারা। রাদাপ নিজের কপালে নিজেই কতক্ষণ চাপ্পড় মারল। তারপর বলল, তোর জন্য কবে না আমাকেই জেলে যেতে হয়। খুব কপাল গুণে তোকে পেয়েছি আমি। রাদাপের এমন কথায় পাত্তা না দিয়ে কথার মোড় ঘোরালো যুবরাজ। বিষাদজনক কণ্ঠে শুধালো, মা কেমন আছে রে? ল্যাপটপ বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ালো রাদাপ।
প্যান্টের পকেটে এক হাত গুজে অন্য হাত দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে বলে উঠল, এখন আপাতত ভালো আছে, তবে বেশি চেস্ট নিয়ে ফিরেছিল বেচারি, এই জন্য প্যানিক অ্যাটাক হয়েছিল। কিছুদিন বেড রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। অন্তত একবার হলেও তোর ও বাড়ি যাওয়া উচিত। প্রত্যুত্তরে যুবরাজ বলে ওঠে, মির্জা সাদাব সাহিরের বাড়িতে আমি আর কখনোই যাব না। যখন তখন পুলিশ এনে আমাকে ধরিয়ে দিতে এক মিনিটও ভাববে না উনি। কাল মাকে আমার অ্যাপার্টমেন্টে আনার ব্যবস্থা কর। কথাটা গম্ভীর কণ্ঠে রাতাবকে বলেই অনহন করে নিজের বেডরুমে গিয়ে দরজা আটকে দিল যুবরাজ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থেকে রাতাব ফোঁস করে শ্বাস ছেড়ে আবারও নিজের কাজে মন দিল। এখন তার একটাই কাজ, বেঞ্জির আশফির বাড়ির সিসিটিভি হ্যাক করে রাতের ফুটেজগুলো ডিলিট করা। দুপুরের আগেই রাজ্যকে বাড়ি ফিরতে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠলেন রাজ্যের বাবা রেজওয়ান চৌধুরী। কেবলই তিনি ড্রয়িং রুমে বসে বসে পত্রিকার দেশের খবর পড়ছিলেন। মেয়েকে দেখেই পত্রিকা ফেলে হাত বাড়িয়ে ডেকে উঠলেন মেয়েকে, আয় মা, পাশে বস, আমার পাশে বস তুই, অনেকদিন পর আজ এই সময়ে বাড়ি এলি। রাজ্য রেজওয়ান চৌধুরীর পাশে বসে নিজের পায়ে মোজা খুলতে খুলতে ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আর বলো না বাবা, কী সব ঘটনা ঘটেছে দেশে। আমাদের চিফ কমান্ডারকে কে জানি মেরে হাত পায়ে ভেঙে দিয়েছে। আর রাজ্যকে আর কথা শেষ করতে না দিয়েই থামিয়ে দিলেন রেজওয়ান চৌধুরী। তারপর বলে উঠলেন, এসব মারামারি খুনোখুনি গল্প আর শুনতে ইচ্ছে করে না রে মা। মিসেস চৌধুরী তখন ট্রেতে করে চা নিয়ে এসে পাশে বসতে বসতে ফোড়ন কেটে বলে উঠল, তা তোমার কিসের গল্প শুনতে ইচ্ছে করে বলো তো? এবার যেন ভদ্রলোক একটু সুযোগ পেলেন। ট্রে থেকে চায়ের কাপ হাতে তুলে অল্প চুমুক দিয়ে বলে উঠলেন, রাজ্য, এবার আমি যা বলবো মন দিয়ে শুনবে। তোমার বয়স 25 পেরিয়ে 26-এ গিয়ে ঠেকতে চাইছে। তোমার বান্ধবীরা অলরেডি বাচ্চার মা হয়ে সংসার সামলাচ্ছে, অথচ আমি এক ব্যর্থ বাবা, এখনো তোমার বিয়েটাই দিতে পারলাম না। বাবার মুখে বিয়ের কথা শুনেই নিজের জিনিসপত্র নিয়ে উঠে চলে যেতে চাইল রাজ্য। ভদ্রলোক তখন গম্ভীর কণ্ঠে খানিক তেজ ঢেলে বলে উঠলেন, রাজ্য, তোমার এই লুকোচুরি নাটক অনেক দেখেছি। এবার যদি আমার সাথে ঝামেলা না চাও তাহলে ভালোই ভালো আজকে পাত্রের সাথে দেখা করতে যাবে, না হলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। রাজ্য কাঁদো কাঁদো মুখে খানিক উত্তেজিত নিয়ে আর রাগী কণ্ঠে বলে উঠল, চিনি না জানি না এমন একটা ছেলেকে জীবন সঙ্গী কিভাবে করব। তখন রাজ্যের বাবা বলে ওঠে, তোমার মাকেও আমি জীবনেও দেখিনি, একদম বাসর ঘরে দেখেছি। তাহলে সংসার হচ্ছে না আমাদের? অসুখী হয়েছি আমি? এসব ভেলকিবাজি বাদ দিয়ে বিকেলে কফি শপে দেখা করতে যাবে ব্যাস। আর কোনো ফালতু কথা আমি শুনতে চাই না। রাজ্য তখন বলে উঠল, আচ্ছা বাবা, তার আগে বলো, ছেলে কি দেখতে খুবই সুন্দর? কথাটি বলে অধীর আগ্রহে রেজওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে রইল রাজ্য। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে শব্দ করে কাপড়া রেখে রেজওয়ান চৌধুরী সোজা হয়ে আয়েশ করে বসলেন। এরপর একটা বিস্কুটে কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলে উঠলেন, পাত্র আমি নিজেও দেখিনি। পাত্র আমার বন্ধুর ছেলে, লন্ডন সিটিজেনশিপ পাওয়া ছেলে। আমার বন্ধু সুবহান শেখ বলেছে সে নাকি তার মতোই হয়েছে। তুমি চিন্তা করো না, বন্ধু আমার ইয়ং বয়সে নায়কের মতো সুন্দর ছিল, তাহলে ছেলে কত হ্যান্ডসাম হবে একবার ভেবে দেখো। এতক্ষণ ধরে তনুজা চুপ করে থাকলেও এবার আর চুপ থাকতে পারলেন না। নিজের স্বামীর মুখে এসব আনাড়ি কথাবার্তা শুনে রাজ্যকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, ছেলে সুন্দর আর অসুন্দর বুঝি না, দেখা হলেই তো আর বিয়ে হয়ে গেল না, তাই না? তোর পছন্দ না হলে আমরা জোর করে কখনোই তোকে বিয়ে দেব না মা। স্ত্রীর কথায় নিজে এগোতে হোঁচট খেলেন রাজবাড়ির রেজওয়ান চৌধুরী। গলা খাকারি দিয়ে তনুজার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি আবার বাড়তি কথা বলো কেন? ছেলে আলবাত সুন্দর হবে, না হলে আমার কান কেটে চিলকে দিয়ে দেব। রাজ্য এবার বুঝতে পারলো তার বাবা মায়ের এক্ষুনি ঝগড়া লেগে যাবে, তাই সিচুয়েশন হ্যান্ডেল করতেই বলে উঠল রাজ্য, ঠিক আছে আমি বিকেলেই যাব, প্লিজ তোমরা আবার ঝগড়া করো না। অন্যান্য দিনের চেয়ে আজকে বিকেলটা একদম অন্যরকম অদ্ভুত। এই ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টি থেমে বাতাসের দমক বয়ে চলেছে। এমন অলস বিকেলে রাজ্যের দুই চোখের পাতায় ঘুম এসে হানা দিচ্ছে, কিন্তু সে ঘুমাতে পারছে না। এদিকে দুপুরের পর থেকে এনিকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। একা একা কিভাবে একটা কফি শপে অপরিচিত ছেলের সাথে দেখা করবে সেটা ভেবেই সে কুলকিনারা খুঁজে পাচ্ছে না। সব মিলিয়ে রাজ্য আরামের বদলে অশান্তিজনক এক বিকেল পার করছে। হঠাৎ খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন তনুজা চৌধুরী। রুমে এসে দেখতে পেলেন বিছানা মাথা রেখে দাঁড়ে পা ঠেকিয়ে ইয়োগা স্টাইলে শুয়ে আছে রাজ্য। আর আলমারির দরজা খোলা, এলোমেলো করে কিছু ড্রেস বের করে রিডিং টেবিলের উপর ছড়িয়ে রাখা হয়েছে।
মেয়ের এমন অগোছালো অবস্থা দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন মিসেস তনুজা।